তামিলনাড়ুর সাধানকুলাম শহরের এই সিসিটিভি ফুটেজ একটি ভয়াবহ অপরাধের আগের মুহূর্ত, যা পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছিল। এই ফুটেজটি ১৯ জুন ২০২০ সালের, যখন মহামারীর কারণে রাত ৮টার পর লকডাউন কারফিউ শুরু হয়ে যেত। স্ক্রিনে আপনি সময় রাত ৯:৪২ দেখছেন, কিন্তু দোকানদারের মতে সিসিটিভির সময় আসল সময়ের থেকে ১ ঘন্টা ৪২ মিনিট এগিয়ে ছিল। অর্থাৎ বাস্তবে তখন সময় ছিল সন্ধ্যা ৮টা ২ মিনিট, কারফিউ শুরু হওয়ার মাত্র ২ মিনিট পর। এই ফুটেজে সাদা শার্ট পরা যে ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, তিনি ৫৯ বছর বয়সী জয়ারাজ। তিনি নিজের দোকানের বাইরে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে একা দাঁড়িয়েছিলেন। তিনি মোটেও বুঝতে পারেননি অল্প সময়ের মধ্যেই তার জীবনে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। এর ঠিক ১ মিনিট পর দুজন পুলিশ তার দিকে আসে। প্রায় ১ মিনিট কথা বলার পর তারা চলে যায়। প্রথম দেখায় এটি একটি সাধারণ চেকিংয়ের মতোই মনে হয়। এরপর জয়ারাজ আবার নিজের জায়গায় দাঁড়িয়ে ফোনে কথা বলতে শুরু করেন। প্রায় ১.৫ মিনিট পর তিনি নিজেই সেই পুলিশ গাড়ির দিকে এগিয়ে যান, যা কিছুক্ষণ ধরে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িতে থাকা পুলিশরাই তাকে ডেকেছিল। এটি দেখতে ছোট একটি মুহূর্ত হলেও এখান থেকেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। আরও ১.৫ মিনিট পরে অটো চালক পান্ডি, যিনি শুরু থেকেই সবকিছু দেখছিলেন, তিনি জয়ারাজের দোকানে ঢোকে। ঠিক তখনই তর্ক বিতর্ক ও হট্টগোলের শব্দ এত বেড়ে যায় যে আশেপাশের সবাই বাইরে বেরিয়ে আসে কি হচ্ছে তা দেখার জন্য। এই সময় জয়ারাজের ৩১ বছর বয়সী ছেলে বেনিক্স দোকান থেকে বেরিয়ে বাবার কাছে সেই পুলিশ গাড়ির দিকে যায়। তার পেছনে বেনিক্সের বন্ধু রাজারামও যায়। প্রায় ১ মিনিট পর বেনিক্স ও রাজারাম ফিরে আসে, কিন্তু জয়ারাজ তাদের সঙ্গে ছিলেন না, কারণ পুলিশ জোর করে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। চোখের সামনে বাবাকে এভাবে জোর করে নিয়ে যাওয়া যে কোনো ছেলের জন্যই অত্যন্ত কষ্টদায়ক। তাই বেনিক্স ও তার সঙ্গীরা ফোনে বাড়ির লোকজনকে এই ঘটনার কথা জানায়, কারণ তারা কিছু একটা গড়বড় হচ্ছে বলে সন্দেহ করতে শুরু করেছিল। কিছুক্ষণের মধ্যেই বেনিক্স তার বন্ধুর বাইকে চড়ে সাথানকুলাম থানার দিকে রওনা হয়। সেখানে গিয়ে বেনিক্স দেখে সাব ইন্সপেক্টর বালাকৃষ্ণন তার বাবাকে নির্মমভাবে মারধর করছে। বেনিক্স সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে বাধা দেয় এবং অনুরোধ করে, আমার বাবাকে অকারণে মারবেন না, ছেড়ে দিন। কিন্তু সেখানে থাকা পুলিশদের কাছে বেনিক্সের এই হস্তক্ষেপ তাদের অহংকারে আঘাত বলে মনে হয়। রাগে তারা থানার প্রধান দরজা বন্ধ করে দেয় এবং বেনিক্সকেও মারধর শুরু করে। বেনিক্সের সঙ্গে আসা বন্ধুরা যখন এই অন্যায় ও দুর্ব্যবহারের প্রতিবাদ করে, তখন পুলিশ তাদেরও মারধর করে থানার বাইরে বের করে দেয়। সাতানকুলাম পুলিশ স্টেশনের বন্ধ দরজার পেছনে ৫৯ বছর বয়সী জয়রাজ এবং তার ৩১ বছর বয়সী ছেলে বেনিক্স বন্দী ছিল সেই নির্মম পুলিশদের হাতে, যাদের হাতে শুধু আইনই ছিল না, তাদের জীবনও ছিল। শোতে স্বাগত। আর আপনি দেখছেন জয়রাজ ও বেনিক্সের ভয়াবহ কেস। এটি কোনো এক মুহূর্তের রাগ ছিল না, এটি ছিল পরিকল্পিত ধারাবাহিক সহিংসতা, যা প্রায় ৭ ঘণ্টা ধরে চলেছিল। রাত প্রায় ১১টা ৩০ সাব ইন্সপেক্টর রঘুগণেশ থানায় আসার পর এই নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। দুজনকেই সম্পূর্ণ অসহায় করে ফেলা হয়েছিল। তাদের কাপড় খুলে নেওয়া হয়, যাতে শুধু শারীরিক নয়, মানসিকভাবেও তাদের ভেঙে ফেলা যায়। স্টেশনের ইনচার্জ ইন্সপেক্টর এস শ্রীধর শুধু দেখছিলেন না, তিনি পুরো নির্যাতন নিয়ন্ত্রণ ও পরিচালনা করছিলেন। জয়রাজ ও বেনিক্সকে লাঠি দিয়ে এমনভাবে মারা হচ্ছিল যে তাদের চিৎকার প্রায় ৫০০ মিটার দূরের তহসিল অফিস পর্যন্ত শোনা যাচ্ছিল। জয়রাজ বারবার বলছিলেন যে তিনি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগী, কিন্তু এই নিষ্ঠুর পুলিশদের তাতে কোনো ভ্রুক্ষেপ ছিল না। সেই রাতে থানায় শুধু নির্মম পুলিশরাই ছিল না, ২ জন মহিলা পুলিশও উপস্থিত ছিলেন, স্টেশন রাইটার সেলভা কুমারী এবং হেড কনস্টেবল রেবতী। তারা চুপ ছিল, কিন্তু তাদের চোখ সব কিছু দেখছিল। তাদের সামনে যা ঘটছিল তা শুধু সহিংসতা ছিল না, এটি ছিল এমন এক নৃশংসতা যা মানুষের অন্তর পর্যন্ত কাঁপিয়ে দেয়। প্রতিটি চিৎকার, প্রতিটি শব্দ তাদের মনে গেঁথে যাচ্ছিল। তারা দেখেন সাব ইন্সপেক্টর বালাকৃষ্ণন জয়রাজের কাছে ঝুঁকে তাকে অপমান করে বলছে, তুই কি সাতানকুলামের বড় গুন্ডা? পুলিশের ওপর হাত তুলতে গিয়েছিলি, এবার দেখাও তোমার মার। তার কণ্ঠে শুধু রাগ নয়, অপমান করার আনন্দও ছিল। এদিকে ইন্সপেক্টর শ্রীধর নিজের ঘর থেকে বেরিয়ে বেনিক্সকে দেখে রাগে বলে, এটা পুলিশকে ধাক্কা দিয়েছে, তোমরা কি শুধু দাঁড়িয়ে দেখবে? এই কথা বলার সঙ্গে সঙ্গেই আবার নতুন করে নির্যাতন শুরু হয়।
রেবতীর কাছে এই সব দেখা শুধু কষ্টকরই ছিল না, বরং বোঝারও বাইরে ছিল। তার মনে হচ্ছিল এই নির্যাতন হঠাৎ নয়, বরং একটি পরিকল্পিত ধারা অনুযায়ী চলছে। যখন কিছু সময়ের জন্য চিৎকার কমে যেত, তখন ইন্সপেক্টর শ্রীধর চিৎকার করে বলতো, "কি হলো মুরুগান? কি হলো বালা? চিৎকার বন্ধ কেন?" এতেও যখন তার মন ভরেনি, তখন সে নির্যাতনের পদ্ধতি পরিবর্তনের কথাও বলে। সে বলে, এবার নতুনভাবে আরেকটা রাউন্ড ট্রাই করি। এদের দুজনকে টেবিলের উপর উল্টো করে শুইয়ে মারো। এতে পরিষ্কার হয়ে যায় জয়রাজ ও বেনিক্সকে নির্যাতন করা তাদের কাছে এক ধরনের বিনোদনে পরিণত হয়েছিল। এসআই রঘু গণেশের আচরণও ছিল সমানভাবে নিকৃষ্ট। সে প্রথমে জিজ্ঞেস করে, পুলিশ মারছে কি, কিন্তু উত্তরের অপেক্ষা না করেই নিজেই বলে, আসল মার এখন শুরু হবে। সেই মুহূর্তে পরিষ্কার হয়ে যায় এতক্ষণ যা হয়েছে তা শুধু শুরু ছিল। এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। সেলভা কুমারী দেখেন বেনিক্স নিজেই রক্তাক্ত অবস্থায়, তাকে বাধ্য করা হচ্ছে নিজের কাপড় দিয়ে মেঝেতে পড়া রক্ত পরিষ্কার করতে। অর্থাৎ শুধু মারধরই নয়, প্রমাণ মুছে ফেলার কাজও একসাথে চলছিল। সেই রাতে যা ঘটেছিল তা শুধু দুইজন মানুষের উপর নির্যাতন ছিল না, এটি ছিল মানবতার উপর এক ভয়ঙ্কর আঘাত, যা তাদের মনে চিরদিনের জন্য গেঁথে যায়। 20 জুন ভোর প্রায় 3টে পর্যন্ত পুলিশরা এমনভাবে নির্যাতন চালায় যে জয়রাজ ও বেনিক্সের শরীর সম্পূর্ণ ভেঙে পড়ে। সকাল নাগাদ তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তারা নিজেরা দাঁড়াতেও পারছিল না। লাঠি দিয়ে এমন জায়গায় আঘাত করা হয়েছিল যে তাদের রেকটাল ব্লিডিং থামছিল না। রক্ত লুকানোর জন্য পুলিশ তাদের 1-2 বার নয়, বরং 6 বার গাঢ় রঙের লুঙ্গি বদলাতে বাধ্য করে। তবে যদি আপনি মনে করেন শুধু পুলিশরাই এই ঘটনার খলনায়ক, তাহলে পরের অংশটাও শুনুন। 20 জুন সকালে পুলিশ জয়রাজ ও বেনিক্সকে সাথানকুলাম সরকারি হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসার জন্য নয়, শুধু আনুষ্ঠানিক মেডিকেল ক্লিয়ারেন্সের জন্য। পুলিশরা এতটাই চতুর ছিল যে তারা সরকারি গাড়ি ব্যবহার না করে একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে নিয়ে যায়, যাতে কোনো তদন্ত হলে গাড়িতে রক্তের দাগ না পাওয়া যায়। পরে সেই গাড়িটিও পরিষ্কার করে ফেলা হয়। এরপর দেখা যায় চরম যোগ সাজস। ডাক্তার ভ্যানিলা তাদের পরীক্ষা করেন। তাদের ভয়াবহ অবস্থা দেখার পরও হাসপাতালে ভর্তি বা জরুরি চিকিৎসা দেওয়ার বদলে সরাসরি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিয়ে দেন। অর্থাৎ যারা রক্তে ভেসে যাচ্ছিল, যাদের শরীর প্রায় ভেঙে পড়েছিল, সিস্টেম তাদের অফিসিয়ালি সুস্থ বলে ঘোষণা করে। এরপর তাদের বিচারিক ম্যাজিস্ট্রেট ডি সর্বানন্দের সামনে হাজির করা হয়। আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব ছিল অভিযুক্তদের শরীরের আঘাতগুলো সরাসরি দেখা এবং নিশ্চিত হওয়া যে পুলিশ অবৈধভাবে তাদের আটক করে রাখেনি। কিন্তু এই ক্ষেত্রেও পুরো সিস্টেম ব্যর্থ হয়। এরপর যে সিদ্ধান্ত নেওয়া হয় তা তাদের বাঁচার সব পথ প্রায় বন্ধ করে দেয়। কোভিড প্রোটোকলের কথা বলে ম্যাজিস্ট্রেট তাদের কাছে আসতে দেননি। তিনি নিজের বাড়ির প্রথম তলার বারান্দা থেকে দাঁড়িয়ে তাদের সঙ্গে একটি কথাও না বলে, তাদের শারীরিক অবস্থা না বুঝেই শুধু হাত নেড়ে তাদের বিচারিক হেফাজতে জুডিশিয়াল রিমান্ডে পাঠিয়ে দেন। এরপর পুলিশ আরেকটি চাল চালায়। তাদের কাছাকাছি জেলে না রেখে প্রায় 80 থেকে 100 কিলোমিটার দূরে কোভিলপট্টি সাবজেলে পাঠিয়ে দেয়, যাতে তারা দ্রুত কোনো সাহায্য না পায়। এছাড়া একটি মিথ্যা এফআইআরও দায়ের করা হয়, যেখানে বলা হয় 19 জুন রাত প্রায় 9:15 হেড কনস্টেবল এস মুরুগান ও কনস্টেবল মুথুরা টহল দিচ্ছিলেন সেই এলাকায় যেখানে বেনিক্সের দোকান ছিল। এফআইআরে দাবি করা হয় লকডাউন কারফিউ থাকা সত্ত্বেও দোকান খোলা ছিল এবং জয়রাজ, তার ছেলে বেনিক্স ও আরও কিছু লোক দোকানের সামনে দাঁড়িয়েছিল। পুলিশ তাদের সরে যেতে বললে অন্যরা চলে যায়, কিন্তু জয়রাজ ও বেনিক্স মাটিতে বসে পড়ে এবং পুলিশকে গালাগালি দিতে থাকে ও ধস্তাধস্তি শুরু করে। এমনকি পুলিশ থেকে বাঁচতে গিয়ে তারা নিজেরাই পড়ে যায়, যার ফলে তাদের অভ্যন্তরীণ আঘাত লাগে। কিন্তু শুরুতে যে সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছিল সেখানে এসবের কোনো প্রমাণ ছিল না। কোভিলপট্টি সাবজেলের ভেতরেও তাদের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে, তবুও তাদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়নি। 2 দিন ধরে তারা সেই যন্ত্রণায় পড়েছিল। প্রতিটি মুহূর্তে তাদের অবস্থা আরও খারাপ হচ্ছিল। 22 জুন সন্ধ্যায় যখন বেনিক্স বুকে তীব্র ব্যথার অভিযোগ করে, তখন জেল কর্তৃপক্ষ কিছুটা নড়েচড়ে বসে এবং তাকে কোভিলপট্টি সরকারি হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। রাত 9টার দিকে মারাত্মক অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে বেনিক্স মারা যায়। সেই রাতেই প্রায় 10:30 জয়রাজকেও একই হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার শরীরও আর সাড়া দিচ্ছিল না। 23 জুন ভোর প্রায় 4:30 ফুসফুসে আঘাত ও শ্বাসকষ্টের কারণে চিকিৎসাধীন অবস্থায় জয়রাজও মারা যান।
এই দুই মৃত্যুর মাধ্যমে কোনো গল্প শেষ হয়নি, বরং মানুষের মনে নতুন প্রশ্নের জন্ম নেয়। এর দায় কে নেবে? সিস্টেম কি সত্যিই ন্যায় বিচার দেবে, নাকি আবারও সত্য চাপা দেওয়ার চেষ্টা হবে? জয়রাজ ও বেনিক্সের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সাথানকুলাম শহরে মানুষ রাস্তায় নেমে আসে। পরের দিন এর প্রভাব পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে। অনেক জায়গায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল, কিন্তু যখন পুলিশের ভূমিকার কথা আসে তখন দেখা যায় সত্যের চেয়ে শুধু আনুষ্ঠানিকতা বেশি গুরুত্ব পেয়েছে। পুলিশ কোথাও অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্যাতনের বিষয়টি স্বীকার করেনি, বরং দুই সাব ইন্সপেক্টর বালাকৃষ্ণন ও রঘু গণেশকে শুধু সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করা হয়, আর ইন্সপেক্টর শ্রীধরকে শুধু একটি ওয়েটিং লিস্টে রাখা হয়, যা আসলে খুবই হালকা ধরনের ব্যবস্থা ছিল। আদালতে থুথুকুড়ি জেলার পুলিশ সুপার বলেন যে কনস্টেবল মুরুগান ও মুথুরার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এসব পদক্ষেপ বেশিরভাগই ছিল শুধু দেখানোর জন্য। এই ঘটনার সত্য দেশ জুড়ে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রেডিও জকি সুচিত্রার প্রকাশ করা একটি ভিডিও। সেই ভিডিওতে তিনি এই ঘটনার নিষ্ঠুরতা স্পষ্টভাবে তুলে ধরেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং ধীরে ধীরে সারা দেশ এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে শুরু করে। এরপর জাস্টিস ফর জয়রাজ অ্যান্ড বেনিক্স হ্যাশট্যাগ বিশ্বজুড়ে ট্রেন্ড করতে শুরু করে। রাজনীতিবিদ, মানবাধিকার সংগঠন এবং সেলিব্রিটিরা এই ঘটনায় সরব হয়ে ওঠেন। এটি আর শুধু একটি স্থানীয় ঘটনা থাকেনি, বরং একটি জাতীয় ক্ষোভে পরিণত হয়। এই জনরোষ ও ডিজিটাল চাপের ফলে সিস্টেম দ্রুত প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ কোনো আনুষ্ঠানিক অভিযোগের অপেক্ষা না করেই এই ঘটনায় স্বপ্রণোদিত উদ্যোগ নেয় এবং থুতুকুড়ির পুলিশ সুপারকে অবিলম্বে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। সহজ ভাষায় আদালত নিজেই বিষয়টি নজরে নিয়ে তদন্ত শুরু করে। আদালত নির্দেশ দেয় পুরো ঘটনার তদন্ত করতে হবে, 2 দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে, পোস্টমর্টেম 3 জন বিশেষজ্ঞ চিকিৎসকের টিম দিয়ে করতে হবে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিও রেকর্ডিং করতে হবে যাতে কোনো প্রমাণ লুকোনো বা বদলানো না যায়। এই পুরো ঘটনায় তৎকালীন শাসক দল অর্থাৎ এআইএডিএমকে সরকার প্রথমে জয়রাজ ও বেনিক্সের মৃত্যুকে অসুস্থতার কারণে বলে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জনচাপ বাড়তে থাকলে এবং মানুষ রাস্তায় নামলে তখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের পরিবারকে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরির ঘোষণা দেন। সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে ডিএমকে এবং অন্যান্য বিরোধী দলগুলো তীব্র প্রতিক্রিয়া জানায় এবং সিবিআই তদন্তের দাবি তোলে। কিন্তু শাসক দল মামলাটি সিবিআইয়ের হাতে না দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখে সিবিসিআইডি দিয়েই তদন্ত চালিয়ে যেতে থাকে। তবে যখন ইনকোয়েস্ট ও পোস্টমর্টেম রিপোর্ট সামনে আসে তখন পুরো ঘটনাটির চিত্র বদলে যায়। মেডিকেল বোর্ড জানায় দুজনের শরীরে কমপক্ষে 18টি গুরুতর আঘাতের চিহ্ন ছিল। রিপোর্টে উল্লেখ করা হয় যে তাদের শরীর ফুলে গিয়েছিল এবং গভীর ক্ষত ছিল, এমনকি শরীরের নিচের অংশে অনেক জায়গায় চামড়া পর্যন্ত উঠে গিয়েছিল। এই আঘাতগুলো বারবার শক্ত বস্তু দিয়ে প্রচণ্ডভাবে মারধরের ফলে হয়েছিল এবং রিপোর্টে এটিকে স্পষ্টভাবে অস্বাভাবিক বা আনন্যাচারাল বলা হয়। যখন স্পষ্ট হয়ে যায় যে স্থানীয় পুলিশের মাধ্যমে তদন্তে প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, তখন হাইকোর্ট মামলাটি সিবিসিআইডি থেকে সরিয়ে সরাসরি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। এর পাশাপাশি দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি দলকে সাথানকুলাম থানায় পাঠানো হয়, যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ঘটনাস্থল পরীক্ষা করা যায়। শুধু তাই নয়, হাইকোর্ট থুথুকুড়ি জেলা প্রশাসককে নির্দেশ দেয় রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে থানার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে, যাতে ম্যাজিস্ট্রেট কোনো বাধা ছাড়াই প্রয়োজনীয় নথি ও প্রমাণ সংগ্রহ করতে পারেন। এটি ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ, কারণ প্রথমবার কোনো জেলা প্রশাসন সরাসরি একটি পুলিশ স্টেশনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। ফরেন্সিক তদন্ত শুরু হওয়ার পর ধীরে ধীরে সত্য সামনে আসতে থাকে। তদন্তকারীরা উন্নত ডিএনএ প্রোফাইলিং ব্যবহার করে লকআপের দেয়াল, থানার টয়লেট এবং স্টেশন হাউস অফিসারের ঘর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে। এই নমুনাগুলো জয়রাজ ও বেনিক্সের রক্তমাখা কাপড়ের সঙ্গে মিলে যায়। এছাড়া পুলিশ যে কাঠের লাঠি ব্যবহার করেছিল সেগুলোও জব্দ করে পরীক্ষা করা হয় এবং সেখানেও পাওয়া রক্তের নমুনা জয়রাজ ও বেনিক্সের সঙ্গে মিলে যায়। সাতেনকুলাম থানায় সিসিটিভি ক্যামেরা ছিল এবং প্রতিটি ক্যামেরার হার্ড ড্রাইভও ছিল, কিন্তু ফরেন্সিক ডিজিটাল বিশ্লেষণে জানা যায় সিস্টেমটি ইচ্ছাকৃতভাবে এমনভাবে সেট করা হয়েছিল যাতে প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং মুছে যায়। এর অর্থ সেই রাতের সমস্ত ফুটেজ ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছিল। এত কিছু করার পরও পুলিশরা একজন স্থানীয় পরিষ্কার কর্মীকে, যিনি কথা বলতে বা শুনতে পারতেন না, জোর করে থানার মেঝে ও দেয়ালে লেগে থাকা রক্ত পরিষ্কার করায়।
সিবিআই ওই পরিষ্কার কর্মীর বয়ান নেয়, যেখানে তার স্ত্রী দোভাষীর কাজ করেন। তিনি পুরো ঘটনাটি তুলে ধরেন। 7 জুলাই 2020 সালে সিবিআই এই ঘটনায় 2টি আলাদা মামলা দায়ের করে এবং সাথানকুলাম থানার মোট 10 জন পুলিশকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল ও কনস্টেবলরা ছিলেন। এই 10 জনের মধ্যে একজন অভিযুক্ত সাব ইন্সপেক্টর পাল থুরাই তদন্ত চলাকালীন ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। 6 সেপ্টেম্বর 2020 সালে সিবিআই সব অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে, যেখানে ষড়যন্ত্র, খুন, অবৈধ আটক এবং প্রমাণ নষ্ট করার মতো গুরুতর অভিযোগ আনা হয়। প্রায় 5 বছর ধরে দীর্ঘ আইনি লড়াই চলে, যেখানে বারবার অভিযুক্তদের জামিনও খারিজ হয়। অবশেষে 23 মার্চ 2026 সালে মাদুরাইয়ের ফার্স্ট এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট বাকি 9 জন পুলিশকে দোষী সাব্যস্ত করে, খুন, অবৈধ গ্রেপ্তার এবং প্রমাণ নষ্ট করার মতো গুরুতর অপরাধে। এরপর 6 এপ্রিল 2026 সালে বিচারক জি মুথুকুমরন এই মামলার চূড়ান্ত ও ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ডিফেন্সের কম শাস্তির আবেদন খারিজ করে আদালত 9 জন দোষী পুলিশ কর্মীকে মৃত্যুদণ্ড দেয়। বিচারক তার পর্যবেক্ষণে এই ঘটনাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলে উল্লেখ করেন। তিনি বলেন, এটি কোনো ভুল জিজ্ঞাসাবাদ ছিল না, বরং প্রতিশোধের উদ্দেশ্যে চালানো সহিংসতা। তিনি আরও বলেন, যেখানে ক্ষমতা থাকে সেখানে দায়িত্বও থাকে, কিন্তু এখানে রক্ষকই ভক্ষকে পরিণত হয়েছে। আদালত এটিকে এমন একটি ঘটনা বলে উল্লেখ করে যেখানে যারা নিরাপত্তা দেওয়ার কথা তারাই সবচেয়ে বড় বিপদ হয়ে উঠেছিল। মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত প্রত্যেক দোষীর ওপর 15 লাখ টাকা করে জরিমানা করে, মোট 1,40,00,000 টাকা, যা ভুক্তভোগী পরিবারের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। জয়ারাজের স্ত্রী এবং মেয়ে পার্সিস এই রায়কে স্বাগত জানান। রায় ঘোষণার পর বিচারক তার কলমের নিব ভেঙে দেন, যা প্রতীক ছিল যে এই রায় চূড়ান্ত। তবে এই সব কিছুর মধ্যেও একটি দৃশ্য সবচেয়ে বেশি কষ্টদায়ক ছিল। যখন দোষী পুলিশরা আদালত থেকে বের হচ্ছিল, তাদের মুখে কোনো অনুশোচনা বা ভয় ছিল না, বরং কেউ কেউ হাসছিল, হাসতে হাসতেই বাইরে বের হচ্ছিল। এতে মনে হচ্ছিল মৃত্যুদণ্ডের মতো শাস্তিরও তাদের ওপর কোনো প্রভাবই পড়েনি। তাদের এই আচরণ শুধু অবাক করার মতোই নয়, বরং লজ্জাজনকও ছিল। একদিকে ছিল সেই পরিবার যাদের সব কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে, আর অন্যদিকে ছিল সেই মানুষগুলো যাদের মুখে এখনও অদ্ভুত এক উদাসীনতা। মনে হচ্ছিল যেন তারা পুরোপুরি বিশ্বাস করে এই গল্প এখানেই শেষ নয়, সামনে আইনি লড়াইয়ে হয়তো এই রায় পাল্টে যেতে পারে। কিন্তু তাদের এই হাসি শুধু তাদের মানসিকতা নয়, বরং বিচার ব্যবস্থা ও আইনের প্রতি মানুষের বিশ্বাসকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। কারণ যখন এত বড় শাস্তি শোনার পরও কেউ ভয় অনুভব না করে, তখন প্রশ্ন শুধু অপরাধীর ওপর নয়, পুরো সিস্টেমের ওপরই ওঠে। এই অন্ধকারের মধ্যেও কিছু কণ্ঠ ছিল যারা সত্যের পাশে দাঁড়িয়েছিল, এমন কণ্ঠ যেগুলো চুপ করানো যেত, ভয় দেখানো যেত, কিন্তু তারা হারিয়ে যায়নি। আর হয়তো এই কারণেই এই মামলা শুধু অন্যায়ের গল্প হয়ে থাকেনি, বরং ন্যায় বিচারে পৌঁছানোর একটি উদাহরণ হয়ে উঠেছে। এই পুরো মামলায় প্রমাণ ও তদন্ত যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনই গুরুত্বপূর্ণ ছিল সেই কণ্ঠগুলো যারা সিস্টেমের ভেতর থেকেই উঠে এসেছিল। এই কণ্ঠগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল 2 মহিলা পুলিশকর্মীর, হেড কনস্টেবল রেবতী এবং স্টেশন রাইটার সেলভা কুমারীর। 19 জুনের রাতে যখন জয়ারাজ ও বেনিক্সকে থানায় আনা হয়, তখন রেবতী ডিউটিতে ছিলেন। তিনি নিজের চোখে সেই পুরো রাতের বর্বরতা দেখেছিলেন। তিনি দেখেছিলেন কিভাবে তার সহকর্মীরাই নির্দয়ভাবে তাদের মারছিল, কিভাবে লাঠিগুলো রক্তে ভিজে গিয়েছিল, কিভাবে টেবিল ও দেয়ালে রক্তের দাগ ছিল। তিনি শুধু দেখেই থেমে থাকেননি, মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি জয়রাজকে পানি পর্যন্ত পান করান। রাতের মধ্যে তিনি তার স্বামীকে ফোন করে জানান থানার ভেতরে কি ঘটছে, কারণ তিনি যা দেখছিলেন তা চুপ করে থাকার মতো ছিল না। এরপর যখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থানায় আসেন, তখন সবচেয়ে বেশি চাপ ছিল রেবতীর ওপর। অভিযুক্ত পুলিশরা বাইরে দাঁড়িয়ে তার কথা শোনার চেষ্টা করছিল, তাকে ভয় দেখাচ্ছিল। কিন্তু এত চাপের মধ্যেও রেবতী নিজের বিবৃতিতে স্বাক্ষর করেন। তিনি সত্য বলার পথই বেছে নেন, যদিও তিনি জানতেন এর জন্য তার চাকরি চলে যেতে পারে, এমনকি তার জীবনও ঝুঁকিতে পড়তে পারে। হাইকোর্ট তার ও তার পরিবারের নিরাপত্তার জন্য সঙ্গে সঙ্গে পুলিশ প্রোটেকশনের নির্দেশ দেয়, কারণ সেই হুমকি ছিল বাস্তব। তবুও তিনি পিছু হটার পথ বেছে নেননি, বরং 2022 সালে আদালতে আবার দাঁড়িয়ে একই সত্য পুনরায় বলেন। সেলভা কুমারীও সেই রাতের প্রতিটি ঘটনা নিজের মনে যত্ন করে ধরে রেখেছিলেন।
দুজন মিলে তদন্তকারীদের ঠিক সেই জায়গাগুলো দেখিয়ে দেন যেখানে দেয়াল ও টেবিলে রক্তের দাগ ছিল। ফরেনসিক টিম যখন ওই জায়গাগুলো থেকে নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষা করে তখন তা সরাসরি জয়রাজ ও বেনিক্সের সঙ্গে মিলে যায়। এই বৈজ্ঞানিক প্রমাণই পুলিশের সেই মিথ্যে ভেঙে দেয় যেখানে বলা হয়েছিল যে তাদের আঘাত পড়ে যাওয়ার কারণে হয়েছিল। আদালত শুধু তাদের কথার উপর ভরসা করেনি, বরং সেই কথাগুলোকে শারীরিক প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখেছে। তাদের বয়ান ছিল ধারাবাহিক, একে অপরের সঙ্গে মিলে যায় এবং প্রমাণের সঙ্গেও সঙ্গতিপূর্ণ ছিল। এই কারণেই তাদের সাক্ষ্য এই মামলার মোড় ঘুরিয়ে দেয়। মাদ্রাজ হাইকোর্টও তার পর্যবেক্ষণে স্বীকার করে যে এদের বয়ান থেকে প্রাথমিকভাবে প্রমাণিত হয় এটি একটি হেফাজতে হত্যার ঘটনা। অবশেষে যখন রায় ঘোষণা করা হয় এবং 9 জন পুলিশকর্মীকে শাস্তি দেওয়া হয়, তখন সেই রায়ের ভিত্তি শুধু ফরেনসিক রিপোর্ট ছিল না, বরং ওই 2 নারীর সাহসও ছিল। তারা একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মাঝখানে দাঁড়িয়ে সত্যের পাশে দাঁড়িয়েছিল। যখন সবাই চুপ ছিল তখন তারা কথা বলার সাহস দেখিয়েছিল, আর সম্ভবত সেই কারণেই ন্যায় বিচার সম্ভব হয়েছে। এই ঘটনা আমাদের দেখায় যখন আইনের নামে অত্যাচার হয়, যখন রক্ষকেরাই ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, তখন বিপদ শুধু একজন মানুষের নয়, পুরো সমাজের জন্য। জয়রাজ ও বেনিক্সের সঙ্গে যা ঘটেছে তা শুধু একটি পরিবারের কষ্ট নয়, আর হয়তো এই কারণেই ন্যায় বিচার শুধু শাস্তি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। ন্যায় বিচার তখনই সত্যিকারের হয় যখন এমন অত্যাচার আবার করার সাহস কেউ না পায়।